52 সালে আমাদের যে মৌলানা ভাসানী তার বয়স কত ছিল? আমরা যে বয়সে রাজনীতিতে রিটায়ার্ড করি, অবসরে যাই, সেই বয়সে উনি তখন 52 ভাষা আন্দোলনের আমাদের নেতা, অর্থাৎ তখন তার বয়স হচ্ছে 72 বছর। তো সেই শেরে বাংলা জিন্নাহর কাছে পরাজিত হলেন, পাকিস্তানের রাজনীতির প্রধান ব্যক্তি, পাকিস্তানের জাতির জনকে পরিণত হলেন উনি। পোস্টরুমে আমরা কথা বলি দেশ, সমাজ, রাজনীতি নিয়ে। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য একজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন সংগঠক, লেখক, অ্যাক্টিভিস্ট নাহিদ হাসান নলেজ। শুভেচ্ছা জানাই ভাই। থ্যাংক ইউ আপনাদের, এবং পোস্টের যে বন্ধুরা আছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সাথে আসলে ইনফরমালি আলাপ করবো আজকে, এবং প্রথম আলাপটাই হচ্ছে যে কি এই 9 মাস আগের গণ অভ্যুত্থান নিয়ে। আমরা তো ধরেন গণ অভ্যুত্থানের মাত্র 1 মাস বা 2 মাস আগের পরিস্থিতিটা দেখেই গণ অভ্যুত্থান সম্পর্কে নিজেদের পজিশনগুলা, ডিসিশনগুলা নিছি। কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে আপনারা দেখতেছি, আমি তো দেখতে পাচ্ছি যে আপনি ধরেন প্রায় 10 বছর আগে, 8 বছর আগের থেকেই এক ধরনের চিন্তাচক্র তৈরি করা, এই ধরনের আলাপগুলোকে সামনে নিয়ে আসা, এইটা করতেছেন। আপনারা কিভাবে বুঝলেন যে রাষ্ট্র সংস্কারই এই জমিনের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই গণ অভ্যুত্থানটাকে আপনি কিভাবে 5 বছর 6 বছর আগে আজ করতে পারলেন, এটা বুঝতে চাই। যে কোনো আসলে যে মানে একটা রাষ্ট্রের মানে এক একটা করে পিরিয়ড আসে, সময় আসে, যে সময় আপনাকে নির্ধারণ করতে হবে যে রাষ্ট্রের, এটা কমিউনিস্টরা বলে আর কি, যে প্রধান দ্বন্দ্ব কি। তো এই প্রধান দ্বন্দ্বের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে 2টা ধারা ছিল। সে ধারা একটা হচ্ছে অভ্যুত্থানপন্থী, আর একটা হচ্ছে গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের যে ব্যাপারটা আছে। তো সেইটা আমরা ধরেন এই মানে আজ থেকে 10 বছর আগে এই কথাবার্তা যখন শুরু করি, তার আগে আমরা ধরেন আমি নিজে পার্সোনালি একটা সংগঠন করি 96 সন থেকে, তার নাম হচ্ছে বিজ্ঞান চেতনা পরিষদ। এটার নাম শুনে থাকতে পারেন। তো বিজ্ঞান চেতনা পরিষদে আমাদের প্রথম কথা ছিল যে প্রশ্ন করো, যে কোনো কিছুকে প্রশ্ন করো। তো এই প্রশ্ন করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে আসলে কোনো কমিউনিস্ট পার্টি আসলে নাই। এই কমিউনিস্ট পার্টি নাই, এইটা আবার পরে যেটা আছে শুধু একটা চর্চা, মানে এটা কি বলবো, রিপিটিটিভ একই জিনিস ঘুরে ফিরে করা, যেটার ভিতরে কোনো শুধু ওইটা না, একটা কমিউনিস্ট পার্টির যে প্রধান বৈশিষ্ট্য সেটা আমরা এরকম করে বলতাম। ধরেন আপনি আমের জুস খাচ্ছেন, কিন্তু ওখানে আমের জুসের মধ্যে আমের জুস মানে রস থাকতে হবে তো, কিন্তু আপনার ওখানে আমের রস নেই, আপনার ওখানে আছে কাঁঠালের রস, কিন্তু আপনি বলছেন যে এটা আমের জুস খাচ্ছে। তো একটা কমিউনিস্ট পার্টি হচ্ছে শ্রমিক শ্রেণীর পার্টি। তো সেই লেনিন পরিষ্কার করে সবসময়ের জন্য বলেছেন যে কমিউনিস্ট পার্টিতে যখন রাশিয়ায় ছিল যে যখন জনসমাবেশ করা যেত না, শোভাযাত্রা করা যেত না, তখন উনি বলছেন যে একটা কমিউনিস্ট পার্টিতে যদি 8 জন বুদ্ধিজীবী যদি 2 জন থাকেন, তাহলে 8 জন শ্রমিক থাকতে হবে তার কেন্দ্রীয় কমিটিতে, মানে যে কোনো কমিটির মধ্যে। তো ওইটা তো আমরা নাই। এবং বলছেন তারপরে বিপ্লবের পরে উনি বলছেন জনসমাবেশ করার যখন অধিকার আপনি পাবেন, তখন একটা পার্টি হতে হবে এইরকম যে একজন যদি বুদ্ধিজীবী থাকে কয়েকশো শ্রমিক থাকতে হবে। তো অনুপাতটা এইরকম। তো এইরকম পার্টি তো বাংলাদেশে নাই। তো আমরা একটা কমিউনিস্ট পার্টি গঠন করার প্রক্রিয়া ঢুকলাম আমি পার্সোনালি। সেটা হচ্ছে আপনি এম আর চৌধুরীর নাম শুনেছেন। তো ওই সময় ধর ওমর ভাইয়ের সাথে তর্ক। ওমর ভাই 2017 সালে এসে সেই কথা বললেন যে অতীতে কমিউনিস্ট পার্টি ছিল না, ভবিষ্যতেও নেই। তো আমি ওমর ভাইকে ফোন দিলাম যে এই কথা তো এম আর চৌধুরী 30 বছর আগে বলে গেছে, তো আপনি তো তাকে খেদাই দিয়েছিলেন কোন একটা ঘটনায়, তো তার কথা আপনার সরি বলা উচিত। তো সে যাই হোক, তো একটা হচ্ছে যে একটা আপনি ওমর ভাইয়েরও একটা মুক্তি কোন পথে একটা বই আছে। তো উনি বলছেন যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, বাংলাদেশের যে গঠন, সেইটা হচ্ছে যে আপনাকে গণ অভ্যুত্থানের পথ হচ্ছে এইটার পথ। আর একটা হচ্ছে আমাদের এখানে অন্যান্য যারা আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন তারা বলতেন যে গ্রাম দিয়ে শহর ঘেরাও করতাম, গৃহযুদ্ধের পথ। তো বাংলাদেশে আমরা ধরেন এই একটা হচ্ছে আমরা যারা বিভিন্ন জায়গায় আমরা যারা বিজ্ঞান চেতনা পরিষদ করতাম, আমরাই ধরেন পরে গঠন প্রক্রিয়ায় আমাদেরই ওই টিম ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন। তো আমরা ভাবতে শুরু করছি যে আসলে বাংলাদেশের আসলে কোন দ্বন্দ্বটা প্রধান হবে। আপনি এর মধ্যে খেয়াল করবেন যে আমরা যখন চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি প্রথা, তো এই জমিদারি প্রথার উচ্ছেদের জন্য ডাক দেওয়ার কথা কার? কমিউনিস্টদের ডাক দেওয়ার কথা। কিন্তু সেখানে ডাক দিচ্ছেন কে? আমরা জানি শেরে বাংলায় কে ফজলুল হক। উনি হচ্ছেন আমাদের এই যে 200 বছরের যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্রিটিশদের, সেটার বিপক্ষে উনি দাঁড়ালেন,
ওনার নেতৃত্বে এটা ঘটলো। আবার আপনি এবার দেখবেন যে এবার আর একটা প্রশ্ন, যে এই শেরে বাংলা সম্বন্ধে তো আমরা সকলেই জানি যে উনি 1927 সনে, অর্থাৎ উনি যখন এত বড় নেতা তখন জিন্নারা তার অনেক নিচে, নেহেরুরা তার অনেক নিচে। সেই ফজলুল হক এত বড় নেতা, তাকে দিয়ে 40 সালে লাহোর প্রস্তাব ঘোষণা করতে হচ্ছে, যে তো একটা লোক লাগবে, যে লোকটা এমন একটা ফেস ভ্যালু যাকে দিয়ে ঘোষণা দিলে গোটা ভারতের যে মুসলমানদের জন্য যে একটা রাষ্ট্রের প্রকল্প সেটাই হবে। তো ফজলুল হক এত বড় নেতা, সেই ফজলুল হক উনি দেখা যাচ্ছে 46-47 শেষের পেছনে পড়ে যাচ্ছে। আপনার শেখ মুজিবের যে অসমাপ্ত আত্মজীবনী, ওইখানে আপনি দেখছেন যে উনি যখন ফরিদপুরে বক্তব্য দিতে গেছেন জনসভায়, বলতেছেন যে অমুক তো যখনই শেরে বাংলার বিরুদ্ধে কথা শুন, জনসভার মাঝখানে লোক উঠছে, উঠে বলছে ভাই আপনি কি কন শেরে বাংলার বিরুদ্ধে কিছু বলা যাবে না। উনি ওই ওনার যে বইয়ের মধ্যে লিখছেন, পরে ওনার মা ওকে বলছে বাবারে কি করিস শেরে বাংলার বিরুদ্ধে কিছু করিস না। তারপর তার বাবা আবার বলতেছে শোন, শেরে বাংলা এমনি শেরে বাংলা হয় নাই। তো সেই শেরে বাংলা জিন্নার কাছে পরাজিত হলেন, পাকিস্তানের রাজনীতির প্রধান ব্যক্তি, পাকিস্তানের জাতির জনকে পরিণত হলেন উনি। আবার আপনি খেয়াল করেন, মানে 52 সন আমাদের যে ভাষা আন্দোলন, আপনি ভাবেন তো 52 সালে আমাদের যে মৌলানা ভাসানী, তার বয়স কত ছিল? আমরা যে বয়সে রাজনীতিতে রিটায়ার্ড করি, অবসরে যাই, সেই বয়সে উনি তখন 52 ভাষা আন্দোলনের আমাদের নেতা, অর্থাৎ তখন তার বয়স হচ্ছে 72 বছর। আবার খেয়াল করি যে 69 গণঅভ্যুত্থানের সময় তার বয়স কত ছিল? 89 বছর। আর 89 বছরের মানুষ হচ্ছে, তাকে বলা হচ্ছে দ্য প্রফেট অফ ভায়োলেন্স। সেই প্রফেট, তো উনি আইয়ুব খানের তখ্ত উড়াই দিলেন 69 গণঅভ্যুত্থানে মৌলানা ভাসানী, তার বয়স 89 বছর। তো সেই মানুষটা শেখ মুজিবের মতো, শেখ মুজিবের বয়স এসে তার বয়সের তফাৎ 40 বছর। তো সেই মানুষটা, যে শেখ মুজিব নেতা হচ্ছেন 64 সনে এসে, অর্থাৎ সোহরাওয়ার্দী মারা গেলেন, তারপরে উনি ওটার দায়িত্ব পেলেন। তো উনি ওই কয়দিনের নেতা। তারপর 70 সালের আগ পর্যন্ত তো সে মৌলানা ভাসানীকে আমরা প্রধান নেতা হিসেবে দেখতে পাচ্ছি। তো সেই মৌলানা ভাসানী তিনি মুক্তিযুদ্ধের সময় বা তারপর 70-এর পরে শেখ মুজিবের কাছে উনি শেখ মুজিব প্রাধান্যে চলে আসলেন। কেন? কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়, তো শেরে বাংলা কেন জিন্নার কাছে হারলেন, আর হারলেন শব্দই ব্যবহার করবো, বা মৌলানা ভাসানী কেন শেখ মুজিবের পেছনে পড়ে চলে আসলেন, কারণটা হচ্ছে আমাদের জাতিতে এই দুইটা পয়েন্ট, তো সেটা হচ্ছে পাকিস্তান প্রস্তাব। আপনি পাকিস্তান প্রস্তাব নিয়ে জিন্না আগায় গেছেন, যে সময় এখানকার মানুষ, অথচ এই পাকিস্তানের ঘোষণাটা শেরে বাংলায় দিলেন, কিন্তু ওইটা ধরে থাকলেন না। ফলে ওই যে কর্মসূচি, ওই পাকিস্তান আন্দোলনের কর্মসূচি জিন্নাকে প্রধান করে তুললেন। ঠিক তেমনি ভাবে 6 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচি আসলে শেখ মুজিবকে এখানকার প্রধান নেতায় পরিণত করলেন। তো এখন কথাটা হচ্ছে, পাকিস্তান আন্দোলনের সময় আমাদের প্রধান দ্বন্দ্ব ছিল যে আমরা পাকিস্তান চাই কিনা, বা এই যে নিপীড়িত, অর্থাৎ আপনি আমার দেখা রাজনীতির 50 বছরে দেখবেন আবুল মনসুর আহমেদ একজন জমিদারের সাথে, ময়মনসিংহের জমিদারের সাথে তর্ক উঠছে, যে বলছে হ্যাঁ জমিদার হচ্ছে হিন্দু, আমরা হচ্ছে গিয়ে প্রজা হচ্ছে মুসলমান, উকিল হচ্ছে হিন্দু, মক্কেল হচ্ছে মুসলমান। তো এইরকম ভেদ করতেছেন। তো সেই অর্থাৎ এখানে হিন্দু ব্রাহ্মণদের সঙ্গে বাঙালি মুসলমান এবং এখানকার তফসিলি মুসলমান, মানে তফসিলিদের যে দ্বন্দ্ব, তো সেই দ্বন্দ্বটাকে ধরতে পারা, তো সেই দ্বন্দ্বটা ধরার কারণেই জিন্না প্রধান নেতা। আর ঠিক তেমনি ভাবে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে অ্যাড্রেস করা হচ্ছে শেখ মুজিবুর রহমান, তার যে একটা ঐতিহাসিক গুরুত্ব, এইটা হচ্ছে পয়েন্ট। আর একটা বিষয় হচ্ছে যে আমি এখান থেকে যেতে চাই, সেটা হচ্ছে তারপর মুক্তিযুদ্ধের সময় আমরা কি দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় এখানকার কমিউনিস্টরা, কিছু কমিউনিস্ট, মানে এখানেও দেখেন যে আপনি আমাদের এবারে গণঅভ্যুত্থানে দেখবেন যে বাসদের কেন্দ্রীয় নেতারা বা সিপিবির কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু গাইবান্ধার মধ্যে কামরুল হাসান বসুনিয়া নামের যে তরুণ, কুড়িগ্রামের যে তরুণেরা, তারা কিন্তু এই অভ্যুত্থানে যোগ দিচ্ছে। ঠিক মুক্তিযুদ্ধ এরকম আব্দুল হকরা নেতৃত্বে ডিসিশন নিতে পারছেন না। ঠিক কিন্তু খুলনায়, যশোরে, ওখানকার যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি বলেন, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বলেন, বা সর্বহারা পার্টি তো দারুণ। সর্বহারা পার্টি কেন কমিউনিস্টদের প্রধান হয়ে উঠলেন? কারণ
এখানেও দেখেন উনি সিরাজ সিদ্দিকীকে ধরতে পারছেন পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের যে দ্বন্দ্ব, তো প্রধান দ্বন্দ্বকে চিহ্নিত করতে পারা এইটা হচ্ছে একটা ঘটনা। এখন 90-এর পরে আমরা যেটা দেখলাম যে 90-এর পরে আমাদের এখানকার যে সমাজ, আমাদের এখানে বিশ্ব ব্যাংক সহ অন্যান্য এবং দুনিয়ার যে বদল হয়ে যাওয়া, অর্থাৎ আমরা সোভিয়েত ইউনিয়ন চলে গেল, মানুষের ভিতর যে আশা আকাঙ্ক্ষা যেটা ছিল, তো এরশাদের পতনের পর কি হবে? আমার মাকে বলতাম, মা আমার বলতো যে ধরো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তখন আমাদের বাড়িতে যে ধানগুলো আমরা পাই এগুলো ধরো আমাদের থানাহাটের যে গোডাউনটা আছে গোডাউনের মধ্যে দিয়ে আসবো, আমাদের প্রতি মাসে যতটুক দরকার অটুক করে আমাদের চাল ওখান থেকে দেবে। তো ভালো বিষয়। তো এই যে ভাবনাটা ছিল আর কি। তো আমি এখন ওই কথাটা কোন প্রসঙ্গে বলতেছিলাম, জুলাইয়ের ঘটনাটা ধরতে পারা। আচ্ছা, হ্যাঁ। তো এখন কেন্দ্রীয় কমিটির ভিতরে যে ব্যাপারটা, কেন্দ্রীয় কমিটি ডিসিশন নিতে পারতেছে না, কিন্তু ছাত্র যে অথবা ওই পার্টির যারা মেম্বার তারা কিন্তু এই রোলটা প্লে করতেছে। তো এখন আমরা দেখলাম যে এরশাদের পতনের পরে আমাদের যে 91 সালে যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে আমরা দেখলাম যে পরে মাগুরা ইলেকশন হলো। তো সেই অর্থাৎ এরশাদের পতনের পরে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে কথাটা, সমাজ না বলে রাষ্ট্র বলি আমরা, তো এই রাষ্ট্রের প্রশ্নে সেই রাষ্ট্রটা হচ্ছে না। তো যে আমরা 3 জোটের যে রূপরেখা সেটা ধরেন বিএনপি বেমালুম ভুলে গেল, যুদ্ধাপরাধী বিচারের প্রশ্ন সেটা বেমালুম ভুলে গেল। তো এই যে এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আমাদের এখানকার কমিউনিস্টদের একটা বড় স্লোগান, এ সমাজ পচা সমাজ, এ সমাজ ভাঙতে হবে। অর্থাৎ রাষ্ট্রকে এরা অ্যাড্রেস করতেছে না, অর্থাৎ এই সমাজকে তারা অ্যাড্রেস করছে, রাষ্ট্র অর্থাৎ ক্ষমতার যে প্রশ্ন সেটাকে অ্যাড্রেস করার একটা ব্যাপার আছে। তো এখন দেখতেছি যে এখানকার যে নির্বাচনী পদ্ধতি এবং এখানকার যে সংবিধানের যে ব্যাপার, যে 72 সনে যে সংবিধান হচ্ছে, এখানে সেই সংবিধান, এখানে একটা ব্যক্তি হচ্ছে প্রধান। এই সংবিধানকে আমরা তখন বুঝতে শুরু করলাম যে আসলে এই যে সিস্টেমটা, তার মানে আমাদের নির্বাচনী যে পদ্ধতি আমাদের এখানে আছে, এখানকার যে আইন কানুন আছে, সেটা দিয়ে আমাদের তাহলে এখানকার জনগণের যে মুক্তি সেটা আসলে সম্ভব না। ঠিক তেমনিভাবে এখানকার যে অভ্যুত্থানের কথা বলতেছে, বিপ্লবীদের যে অভ্যুত্থান হবে, তারা আবার ধরো গ্রাম দিয়ে শহর ঘেরাও যেটা হবে, গণযুদ্ধ করবার জন্য যে প্রাকৃতিক যে পরিবেশটা দরকার সেইটা এখানে নাই। তো শহর দিয়ে গ্রাম ঘেরাওয়ের যে ব্যাপার সেটা আসলে নাই। এবং এইটা নিয়ে আমি ধরেন একটা এমআর চৌধুরীর একটা বই আছে, বিপ্লব বনাম বিপ্লব খেলা। তো ওই বইটা মার সাথে পরিষ্কার করে বলছে যে একটা দেশে মানে গ্রাম দিয়ে শহর ঘেরাও বা জনযুদ্ধের মধ্যে দিয়ে হওয়ার জন্য যে পরিবেশ লাগে সেটা এখানে পরিষ্কার নাই। তো তারপর আমরা জোর জুলুম করে এটা করেছি। এখন আমি কমিউনিস্ট পার্টি করতে গিয়ে যেটা দেখেছি, যেটা সাচ্চা কমিউনিস্ট পার্টি করতে গেলে যে শ্রমিকদের যে ব্যাপার, আপনি খেয়াল করবেন যে শ্রমিকরা তার নিজে শ্রমিক হিসেবে পরিচয় দিতে সে লজ্জাবোধ করে, সে বলে আমি ব্যবসায়ী। ঠিক আছে, এটা একটা ব্যবসা। আপনি রিক্সাওয়ালাকে বলবেন যে ভাই আমার তো ব্যবসা করে খাওয়া লাগবে, সে কিন্তু শ্রম কথাটা বলছে না। তো এটা একটা, আমাদের এখানের কমিউনিস্টদের যে বোঝাপড়া সেটা হচ্ছে, আমার কথার ভিতরে আপনি খেয়াল করতে, আমি লেনিনের প্রসঙ্গ আনছি, চীনের প্রসঙ্গ আনছি, কিন্তু আমাদের এখানে যে এখানকার যে পার্টি গড়ে ওঠা যে ধরন, যে এবং সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগ গড়ে, মুসলিম লীগ হয়েছে, আওয়ামী লীগ হয়েছে, এই যে তার যে সিলসিলা সেইটাকে আমরা কখনো বুঝতে চাইনি এবং আমাদের মাটিকে আমরা বুঝতে চাইনি। আমাদের পড়াশোনা আপনার যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা 1917 সালে কি হয়েছিল রাশিয়ায়, বলতে পারবেন ধাম করে 2-3টা ঘটনাই বলতে পারবেন, যে 17 ফেব্রুয়ারি একটা বিপ্লব হয়েছে, আবার নভেম্বর একটা বিপ্লব। যদি বলে যে আপনার দেশে কি হয়েছে, বাংলায় 17, আপনি আর কইতে পারবেন। আপনাকে যদি বলে যে 1949 সালে কি চীনে, সেটা বলতে, কিন্তু আপনার দেশে 49 সালে কি হয়েছে এটা বলতে পারবেন না। অর্থাৎ নিজের চারপাশটাকে যে জানা বোঝা সেটা আমাদের এখানে ঘটে না। এবং আর একটা জিনিস খেয়াল করলাম যে এখানে ব্রিটিশরা যেসব জায়গায় কলোনি করেছে তার কোথাও বিপ্লব ঘটে নাই। আপনি রাশিয়ার মধ্যে ধরেন ওখানে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমাদের এখানে যারা আমি বলি চিরস্থায়ী বন্দোবস্তভূত যে বুদ্ধিজীবী সমাজ আমাদের এখানে আছে, তারা কিন্তু অলওয়েজ বলে যে মুসলমানরা হচ্ছে তার ধর্মের কারণে সে বিপ্লবী না, মানে কমিউনিস্ট হতে পারবে না। অথচ আপনি দেখেন রাশিয়ার যে 15টা স্টেট মিলে যে তারা সোভিয়েত ইউনিয়ন করলো, তার মধ্যে আমি 7টা থেকে 8টা মধ্যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং তারা ওখানে কমিউনিস্ট পার্টি ছিল, তারা ওটা করেছে। কিন্তু আপনি ব্রিটিশের যে অধীন যে কলোনি সেটা কোথাও আপনি বিপ্লব পাবেন না। কেন সে বিপ্লবটা ঘটলো না? তো আমরা এই বোঝাপড়ার ভেতরে আবার শুরু করলাম আসলে এই বোঝাপড়াটা। এবং আপনি দেখলেন যে আমাদের এখানে আমরা লাস্ট
2018 সালের ভোটের পরে ডিসিরা যেভাবে আপনার এখানকার পার্টিগুলো নিয়ন্ত্রণ করতেছে, ঠিক এই একই ঘটনা 1885 সনে, তার আগে 1885 সনের আগের একটা ঘটনা আছে আমাদের বাংলায়। আপনি দেখবেন আমাদের চিলমারিতে চরের মধ্যে একটা কথা চালু হয়েছে, আমরা কারো ট্যাক্স দিয়ে চলি না, এইভাবে বলতো। কেন? কারণটা হচ্ছে দিনের বেলা ব্রিটিশরা শাসন করলেও রাতের বেলা কিন্তু তারা শাসন করতে পারে নাই 1900 সাল পর্যন্ত। আচ্ছা, এই বাংলাদেশের যে প্রান্তগুলোতে, বিশেষ করে রংপুর অঞ্চলে আপনি, এবং তারা কি, তারা যখন লড়াইয়ে পারতেছে না আমাদের সাথে, অর্থাৎ দিনের বেলা তারা, রাতের বেলা এই আমাদের জনগণের শাসন কায়েম হচ্ছে। আপনি ওখানে মনিরাম হাজরা আছেন, কৃষক লড়াকু একজন আছেন মনিরাম হাজরা, এরকম কয়েকজন, ঠিক চিলমারির একটা বাহারবন্দ পরগনা। তো এইসব ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টানা কৃষক বিদ্রোহ চলছে, লড়াই চলছে। ব্রিটিশরা কিন্তু মানে পুরো শাসন করতে পারতেছে না 1900 সাল পর্যন্ত। কেন? তারপর তারা করলো কি? তারপর তারা বললো যে এদেরকে টাইট করার জন্য তারা বলছে আপনারা একটা পার্টি বানান। ব্রিটিশ অর্থাৎ কংগ্রেসের সভাপতি হচ্ছে হিউম নামের একজন ব্রিটিশ, সে বলতেছে আপনারা আমাদেরকে দেবেন, দরখাস্ত দেবেন, আমরা কোনটা মানবো কোনটা মানবো না। অর্থাৎ ওদের ফরম্যাটে আপনার পলিটিক্যাল পার্টি হইতে পারে, কিন্তু তা হয়েছে। ইভেন আওয়ামী লীগ আমলে তো তাই হয়েছে। আওয়ামী লীগ সে বলতো যে বিএনপির ধানের শীষ আছে, একটা নাজমুল হুদারে দিয়ে বলছে গমের শীষ দিয়ে আপনারা বানায় দিবেন। তারপরে ইভেন আমাদের লাস্ট যে কৃষক মহাসমাবেশ করলাম, আমরা যখন আমাদের ওই দাওয়াতপত্র নিয়ে গেছি, তো ওখানকার একজন কর্মকর্তা বলছে আপনাদের ভালো রেডি, আমাদের সাথে আলোচনা না করি আপনারা ডেট ঠিক করে ফেলেছেন। তার মানে আমাদের ভেতর এটাই হয়েছে যে একজন কে রাজনীতিবিদ হবে, কে কি করবে, তাদের সাথে পরামর্শ করে আপনাকে করতে হবে। এই যে ব্রিটিশের সিলসিলা, তো এইটা তো অন্যান্য দেশে হয় নাই, এবং এখানে মুসলিম লীগ ঠিক সেই ফরম্যাটে পার্টিটা গড়ে উঠছে। ফলে ব্রিটিশের যে আইন, ব্রিটিশের যে কানুন, এইটা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলি আসলে আমাদের বদলাতে হবে। আপনার রাশিয়া, সে কখনো কলোনির মধ্যে ছিল না, তাদের ভেতর জনগণের ভেতর যে স্বাধীন আকাঙ্ক্ষা, তার পার্টি গড়ে ওঠা, এইসব ব্যাপারটা আপনি দেখবেন। নেপালে পর্যন্ত গণ বিপ্লব ঘটলো, আমরা যদি বিপ্লব বলি, যে মাওবাদীরা যে লড়াইটা দিলেন, কারণ নেপাল কখনো ব্রিটিশের অধীনে ছিল না, কিন্তু আমরা যারা ছিলাম, ফলে এই উপনিবেশের যে ধারা, তাকে যে তার যে পুলিশ, তার যে অন্যান্য যে বিষয় আছে, তার যে কোর্ট কাছারি, এগুলো বোঝাপড়ার মধ্য দিয়ে আসলে আমাদের কাছে মনে হলো যে এই আমাদের যে 72 সনে আমাদের যে সংবিধানটা বানানো হয়েছে, আর 72 সনের সংবিধানে খুব দারুণ করে একটা কথা বলা আছে। আপনি যখন গণপরিষদের যে ইয়েটা পড়বেন, যে বইটা গণপরিষদ বিতর্ক, ওইখানে সুরঞ্জিত সেনগুপ্ত বলতেছে যে মাননীয় স্পিকার, আমরা 1961 সনে আইয়ুব খানকে সামনে রেখে যেমন সংবিধান বানিয়েছিলাম, ঠিক এই সংবিধানও শেখ মুজিবুর রহমানকে করে বানানো হচ্ছে। আপনি ব্রিটিশের, আপনি ওখানে 39 নম্বর অনুচ্ছেদে আপনি দেখবেন যে আপনার বাক ও চিন্তার স্বাধীনতার কথা তারা বলতেছে, কোন খালি এই ক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন না। আপনি তারপরে সমাবেশের স্বাধীনতার কথা বলতেছে, যে আপনার আইন পুলিশ যেটাকে বলবে যে আপনি সমাবেশ করতে পারবেন, সেটা আপনি পারবেন, সংবিধানে বলে দিচ্ছে। কারণ আইন সাপেক্ষে শব্দ, এবং আইন সাপেক্ষে দেখবে কি আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা মানি তো হচ্ছে পুলিশ, যার তো কথা হচ্ছে। তো আমরা এইভাবে আমাদের সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদ ওকে বোঝার চেষ্টা করলাম যে আসলে আমাদের সামনের দিনের যে লড়াই, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক আইনের লড়াইটাই হচ্ছে প্রধান লড়াইটা হবে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ধরেন গত 10 বছরে ধরেন গাইবান্ধায় কর্মশালা করলাম, কুড়িগ্রামের প্রত্যেকটা উপজেলায় আমরা কর্মশালা করেছি, এরকম প্রান্ত জুড়ে আমরা কর্মশালাগুলো করেছি আসলে। তো এইটা মধ্য দিয়ে ধরেন আজকে বাংলাদেশের এটা তো জানেন যে 18 যে সড়ক, হ্যাঁ, তারপর আমি নিজেও তো ধরেন আমি নাহিদদেরকে দেখেছি আসলে, যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে অফিস বা হাসরাত কাইমের অফিসে নাহিদ আক্তারের সাথে ওখানেই দেখা হয়েছে। বা ধরেন এখানে যে মুখ্য হয়ে উঠতেছে যে আলোচনাগুলো, সেগুলোর কথাগুলো আপনারাই বলতেছিলেন, এই বিষয়ে কোনো তো সন্দেহের অবকাশ